তারা শপথ নিয়েছেন, অভিনন্দন তাদেরকে। পাশাপাশি তারা গণপরিষদের সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন তাদেরকে অভিনন্দন। আর যারা নেননি, আমি জানি না তারা কোন পারপাসে, কিসের জন্য তারা ডিলে করতেছেন, বা তারা শপথের ব্যাপারে তারা রিলাক্টেন্ট, এই ব্যাপারে পাবলিকের কাছে তারা কি মেসেজ দিচ্ছেন আমি জানি না। বা তাদের শপথ না নেওয়ার কারণে পাবলিক কিভাবে উপকৃত হয়েছে, বা শপথ নিলে পাবলিক কিভাবে উপকৃত হতো না, অথবা জামাত শপথ নেওয়ার কারণে পাবলিকের মনে কি আসলো, অথবা জামাতে যদি শপথ না নিত তাহলে কি মেসেজ যেত। অর্থাৎ একটা জুলাই বিপ্লবের ফসল তো আজকের যে শপথ বলেন, আর সরকার যেভাবে গঠিত হয়েছে আমি অভিনন্দন জানাই। আমি এই সরকারের ভিতর অনেককে জানি যাদের আসলে ত্যাগ তিতিক্ষা অপরিসীম, জেল জুলুম অনেক 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 কিছু। অনেকে আবার প্রশ্নের মধ্যেও থাকবেন, যেমন খলিলুর রহমান সাহেব, যাকে বিএনপি পদত্যাগের কথা বলেছে দুইজন উপদেষ্টার সাথে, তাকে টেকনোক্রেট কোথায় কোটায় মন্ত্রী এনেছে এবং বিভিন্ন কর্নার থেকে প্রশ্ন আসছে, তাহলে কি উনি ওখানে থেকে বিএনপির পারপাস সার্ভ করেছেন? এবং এই ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা তো দুই দলই বলতেছে, ওখানে ওনার সম্পৃক্ততা আছে কিনা, এই প্রশ্নগুলো উত্থাপন হবে। এই প্রশ্নের বাইরে একটা ডেডলক আমরা অতিক্রম করছি, একটা ডেডলককে আমরা পেছনে ফেলে একটা নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার আমরা পেয়েছি। আমি মনে করি যে এই এত 17 বছরের আন্দোলন সংগ্রাম অত্যাচার সহ্য করে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দায়িত্বে গেছেন, আমি মনে করি তারা এটাকে দায়িত্ব হিসেবে নেবেন, এবং ক্ষমতা 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 শব্দটা কোথাও ব্যবহার করবেন না, যাতে এই ক্ষমতাটা তাদের মস্তিষ্কে কন্ডিশনড হয়ে যায়, কন্ডিশনড হয়ে গিয়ে তারা কর্তৃত্ববাদী হয়ে যায়, অথরিটারিয়ান হয়ে যায়, এমনটি যাতে না হয়। তারা দায়িত্ব নিয়েছেন, দায়িত্বটা অনেক কঠিন। কারণ একটা 17 বছরের বাজে বন্দোবস্ত বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা সাংবিধানিক পোস্ট পজিশনে, অর্গানাইজেশনে, সাংবিধানিক প্রতিষ্ঠানে এটা গ্রথিত প্রথিত, এগুলো ওভারকাম করা চারটিখানি কথা না। আরেকটি সবচেয়ে বড়, ওনারা এমন সময় শপথটা নিলেন 2 দিন পরেই রোজা এবং 1 মাস পরে ঈদ। এই রোজার সময় বাংলাদেশে যে ক্রাইসিস গুলো হয়, সেই ক্রাইসিস গুলো প্রথমে তাদেরকে মিট আপ করতে হবে। এবং এই মিট আপ শুধু করলেই হবে না, মানুষের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতার ভিতরে এগুলাকে রাখা অত্যন্ত টাফ। আমি আশা করি নতুন সরকার যেই লোকগুলোকে দিয়ে সাজিয়েছে, অধিকাংশই এখানে বিপ্লবী চেতনার, অধিকাংশই এখানে আন্দোলন সংগ্রামের সারথী, অধিকাংশই জেল জুলুম বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে তারা রাজনৈতিক পোড়খা মানুষ, তারা জনগণের সাথে অনেক বছর ছিল, তাদের জনগণের পালস বুঝে, জনগণের নিটটাকে বুঝে, জনগণের যে এই আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে তারা কাজ করবেন, তাদের সর্বোচ্চটা দিয়েই কাজ করবেন। আর সবচেয়ে বড় জিনিস, জিয়াউর রহমানের দল তো ক্ষমতা এসছে, জিয়াউর রহমানের সময় কিন্তু ওনার, জিয়াউর রহমান সাহেবের ভাইকে, শালাকে, তারপরে খালুকে, নানাকে কেউ জানতো না। এটা বলছি এই কারণে, আপনি দায়িত্বে গেছেন, আপনি যদি জিয়াউর রহমানকে ধারণ করেন তাহলে প্রথমে ওইটা বাদ দিয়ে দিতে হবে যে আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন, বন্ধু, ভাই বেড়াদার ঘুরঘুর করতে পারবে না। এক, জিয়াউর রহমান সাহেবকে যদি আপনি ধারণ করেন, তাহলে আপনি যেখানে যেখানে সফর করতে যাবেন, আপনি রুটি, আপনি ভাজি সবজি, অর্থাৎ অ্যাজ সিম্পল অ্যাজ, রুটির কথা আমি উদাহরণ দিচ্ছি, ভাজে খাবেন না তা না, অ্যাজ সিম্পল অ্যাজ আপনি 200-300 লোকের বহর নিয়ে যাবেন, রাষ্ট্রীয় টাকা পয়সা নষ্ট করবেন, বা ওখানে ওখানে আপনি আপনি 300 লোক যদি ওখানে জমায়েত হয়, আপনার 3 ঘন্টা শ্রমঘন্টা নষ্ট হবে, আপনি ওইদিকে খেয়াল রাখবেন। আরেকটা সততার কথা বলি, আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনার ছেলেকে আমেরিকা একটা ফোন কল করেছেন। উনি এই ফোন কল কিন্তু সরকারিভাবে পায়, বাধা না আইনে, এই ফোন কলের টাকা টিএনটিকে ডেকে উনি পরিশোধ করেছেন। হয়তো আপনি অতটুকু সৎ হতে পারবেন না বাংলাদেশের আসপেক্টে, কিন্তু এই উদাহরণগুলো আপনাদের সামনে থাকতে হবে, আপনাদের সামনে নিয়ে আপনাদের কাজ করতে হবে। আপনি বলেছেন যে এই আপনি প্রত্যাশা কি, প্রত্যাশা তো বহু। পাশাপাশি পার্লামেন্টটা কেমন হবে এবং আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কটা একটা বড় চ্যালেঞ্জ, এটিকে সামনে কিভাবে মেনটেন করতে পারবে বলে মনে করেন? জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কতটা সফল হবার মতো আপনার কাছে মনে হয় তিনি করতে পারবেন? আর বিরোধী দল হিসেবে জামাত ইসলাম রয়েছে বা 11 দলের যারা রয়েছেন, তাদের ভূমিকা কেমন হবে বলে মনে করেন? খুবই ছোট্ট পরিসর যদি কয়েকটি লাইনে বলেন। প্রথম প্রশ্ন, আপনি পার্লামেন্ট কেমন হবে? পার্লামেন্ট ভালো হবে। দেখেন, বাংলাদেশে এই প্রথম এই পার্লামেন্টে 25 থেকে 30-এর ভিতর 15-20 জন কিন্তু সংসদ সদস্য আছেন। এরা কিন্তু ফ্রেশ, এরা মাত্র শুরু করেছেন। এদেরকে দুর্নীতি গ্রাস করতে হলেও কিন্তু অনেক সময় লাগবে। যেই সময়টুকু তারা পাবে পার্লামেন্ট তারা জমিয়ে রাখবে, মাতিয়ে রাখবে, এবং এখানে জুলাই আন্দোলনের সেনাপতিরাও আছেন। তো সুতরাং আমি মনে করি এই পার্লামেন্ট একটি উপভোগ্য পার্লামেন্ট হবে, কনস্ট্রাকটিভ আলাপ আলোচনার পার্লামেন্ট হবে, এবং যেই লগুলা ব্যাকডেটেড ব্যাড ল, ওগুলা নিয়ে ডিসকাশন হবে। ওগুলা থেকে বেরিয়ে এসে নতুন ল ফর দ্য পিপলের জন্য, পিপলের স্বস্তির জন্য বিভিন্ন ল আছে, আপনি সেই ল গুলাকে নতুন করে করার জন্য ওরা হাত দিবে। তারপর সংবিধান রিফর্মের বিষয়টা সবচেয়ে বড় জিনিস, এক্ষেত্রে গবেষণার বিষয় আছে,
পড়ালেখার বিষয় আছে, এখানে অনেক আইনজ্ঞ গেছে, ইভেন আমাদের সুপ্রিম কোর্টের 5 জন আইনজীবী তো মন্ত্রী হয়েছেন এবং ক্যাপাবল আইনমন্ত্রী সাহেব তো অনেক ক্যাপাবল। আমি মনে করি ওনার সাথে আমাদের দীর্ঘদিনের আইনাঙ্গনে পথ চলা দেখা, ওনার জ্ঞান বিদ্যা বুদ্ধি নিয়ে তো কোনো প্রশ্ন নেই। অনেক এর মধ্যে কি হয়েছে আমাদের ইশতিয়াক সাহেবের সাথে ছিলেন উনি, আসাদুজ্জামান সাহেব অ্যাটর্নি জেনারেল ছিলেন, এবং ওনার মেধা প্রজ্ঞা, যেহেতু উনি এই অঙ্গনেই একদম ছোট থেকে একদম পেশা জীবন শুরু করেছেন এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অ্যাটর্নি জেনারেল অভিজ্ঞতা সম্পন্ন, আমি মনে করি একটা ভালো কিছু আমরা আশা করতেই পারি উনি যেই মাপের বা যেই আদলে যেইভাবে যাই হোক। আর এরপরে আপনি প্রশ্ন করেছেন পার্লামেন্টে জামাতের ভূমিকা, আপনি আমাকে প্রশ্নটা একটু ইয়ে করে দিন। আমাদের ভূমিকা হচ্ছে বড় কথা, আমি বলতে চাচ্ছি বিরোধী দলের ভূমিকা যারা রয়েছে তাদের জামাত ইসলাম না, বিরোধী দল তো আরো কয়েকটি দল আছে। জোটে বিরোধী দলে যারা থাকবেন তাদের ভূমিকা তো আমরা গত জীবনে বিরোধী দলের ভূমিকা যেভাবে দেখেছি ওটা তো আমরা দেখতে চাই না। এবং জুলাই বন্দোবস্ত, নতুন বন্দোবস্তে আমরা বলেই দিয়েছি পরিষ্কার ভাবে ওই বন্দোবস্ত আর থাকা উচিত না। আপনি যেন তেন বিষয় নিয়ে আপনি সংসদে হাউকাউ করবেন, ওয়াকআউট করবেন, একদম যেটা পাবলিকের ইন্টারেস্টের সাথে সম্পৃক্ত না সেটি নিয়ে অযথা সময় করবে না এই বিরোধী দল। আমি মনে করি এই বিরোধী দল সরকারের যৌক্তিক সমালোচনা করবে, সরকার যাতে আগ্রাসনে যাতে মনস্তাত্ত্বিক ভাবে ওইদিকে ধাবিত না হয়, অথরিটারিয়ান যাতে না হয়, যাতে ওই যে স্বৈরাচারী অর্থাৎ ফ্যাসিজমের মনোভাবে যাতে তারা ডেভেলপ না করে, সেখানে বাদ দেওয়ার জন্য তাদের ভূমিকা সবচেয়ে বড়। এবং এই ভূমিকা পালন করার জন্য এই বিরোধী দলের ওনারা যে এখন বিভিন্ন কমিটি মন্ত্রণালয়ের চেয়ারম্যান হবেন, সেখানে ওনারা কিন্তু অনেক দায়িত্ব পালন করবেন। আর আরেকটা জিনিস এনসিপি যে ছায়া মন্ত্রিসভার কথা বলেছে বা বিরোধী দল যে বলছে, এটা খুবই দরকার। কারণ প্রত্যেকটা মিনিস্ট্রির আন্ডারে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তার কাজ রিসার্চ করে বের করা কোন কাজটা ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন, কোন কাজটা দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং কোন কাজটা আমাদের দেশের এই যে বাজে বন্দোবস্তকে আবার পুনরুজ্জীবিত করে, সেইগুলাকে প্রোটেক্ট করার জন্য, সেগুলাকে বাধা দেওয়ার জন্য, বন্ধ করার জন্য, থামানোর জন্য তাদের বড় ভূমিকা। আমি মনে করি সরকার থেকেও ছায়া মন্ত্রিসভা বলেন, বিরোধী দলের অন্যান্য যে আছে পদপদবী, ইভেন ডেপুটি স্পিকার যেহেতু বিরোধী দল থেকে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা ব্যালেন্স সংসদ হবে। এবং এই সংসদে আর সবচেয়ে বড় কথা, আমাদের 1.5-2 বছর আগে জুলাইয়ের মতো একটা ঘটনা, অনেক শক্তিশালী একটা সরকার পতন হয়েছে, এটাও সরকার আমি মনে করি মাথায় রাখবেন। আর তারেক সাহেব সবচেয়ে বড় সাফারাত, তো উনি ওনার দল সাফারাত, সুতরাং ওনারা যদি যেই আদলে সাফারিংস এর শিকার হয়েছেন যেই কর্মকাণ্ডে, সেই কর্মকাণ্ডে ওনারা যাবেন না বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। কারণ গত জীবনে এরকম ক্ষমতার লোক দেখেছি, তারা এখন কারাগারে মৃত্যুদণ্ড নিয়ে আছে, যাবজ্জীবন নিয়ে আছে, ভবিষ্যতে আরো অনেকের যাবজ্জীবন হবে, মৃত্যুদণ্ড হবে। এই এক্সাম্পল গুলো শুধু মনে করিয়ে দেওয়া বারবার সংসদে আলোচনার মাধ্যমে, ডিবেটের মাধ্যমে, কনস্ট্রাকটিভ কর্মকাণ্ডের মাধ্যমে যদি মনে করিয়ে দিয়ে যদি আমরা সামনের দিকে এগোই, তাহলে আমি মনে করি এই পার্লামেন্টের মতো পার্লামেন্ট আমরা গত জীবনে দেখিনি, ভবিষ্যতে হয়তো আরো ভালো পাবো। কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা আমরা কাজে লাগাবে বলে বিরোধী দল আমি মনে করি। আর আরেকটা কথা বলি, সরকারি বিএনপির সামনে যে 38 দফা, বিএনপির সামনে যে ফ্যামিলি কার্ড, বিএনপির সামনে যে সুশাসন, এটিকে চেকব্যাক করার জন্য আমি মনে করি অনেক দায়িত্ব আছে। তারেক সাহেবের যে উপদেষ্টা পরিষদ করেছেন, ওখানেও কিন্তু পোড় খাওয়া লোক, এবং উপদেষ্টা পরিষদেও ওখানে পণ্ডিত ব্যক্তি আছেন। ওখানে ডক্টর জাহিদ বিএনপি কে অনেক ভালো সার্ভ করেছেন, ভালো পড়ালেখা জানা। আমি আশা করি কনস্ট্রাকটিভ পরামর্শের মাধ্যমে তারেক সাহেবকে রাইট ট্র্যাকে রাখবেন। এবং তারেক সাহেব যে একটু অনেক পরিবর্তন হয়েছে, তারেক সাহেবের ব্যাপারে যে কথাগুলো বাজারে ছিল ওগুলা আমি মনে করি তারেক সাহেব অনেকগুলা থেকে উনি বেরিয়ে এসেছেন। এবং ওনার যে ইমেজটা জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, সেই ক্ষেত্রে ওনার কঠিন পরীক্ষা সামনে। অর্থাৎ উনি বলছেন খাল খননের কথা, কত কোটি গাছের কথা, এগুলো যদি কার্যকর করা যায় তাহলে বাংলাদেশ তাদের মিশনটা হচ্ছে যে, আমি বলিনি, আমি তাদের শুভকামনা চাচ্ছি। এই প্রথম দিন শুরু করলো, আমরা অন্তত 6 মাস ব্রিদিং স্পেস আমাদের সবারই তাদেরকে দেওয়া উচিত করি। এবং আমি মনে করি তারা কোনো নতুন কিছু ইনভাইট করবে না গভর্নমেন্ট, যেমন আজকে শপথ না নিয়ে তারা একটা কেওয়াজ ইনভাইট করেছে, তারা একটা শঙ্কার জায়গায় ইনভাইট করেছে, এটা না করলেও পারতো। এই ধরনের কিছু যদি তারা নিজেরা ইনভাইট করে তাহলে সাফারিংস পুরো দেশের জনগণের হবে, আশা করি সেদিকে তারা যাবেন না। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, আমি জনাব ব্যারিস্টার সরওয়ার হোসেন আপনার কাছে যেতে চাই, আপনি কিভাবে করছেন সবগুলি স্টেকস যারা রয়েছে, বিরোধী দল, বিরোধী দল সবার ভূমিকা কেমন হবে, আর বিশেষ করে মন্ত্রী পরিষদ কেমন হবে বলবে তার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সমালোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, আমি মনে করি এখন পর্যন্ত যা কিছু হয়েছে সেটা ভালোই হয়েছে, আদার দেন বিএনপি যে সংস্কার, যে গণভোটের আওতায় যে সেকেন্ড ওটটা সেটা যে নেয় নাই, এইটা বাদে। সো আমি প্রথম ভালো দিকগুলো বলি, যে একটা সামাওরাদার একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। 100% পার্টিসিপেটরি ওই সেন্সে বলা যাবে না যে একটা দল তো এখান থেকে মানে নির্বাচন করার সুযোগ নেই তাদের।
সো তারপরে বাংলাদেশে যারা আছে 60% ভোটার টার্ন আউট গুড। এবং যে পজিটিভ দিকগুলো সৃষ্টি হয়েছে যে আহ, জনাব তারেক রহমান অন্যান্য দলের নেতাদের সাথে যে দেখা করেছেন, গুড জেস্টার এবং পজিটিভ পলিটিক্স আমি মনে করি। এখন মন্ত্রিসভার ভালো মন্দ আছে, সমালোচনার জায়গা আছে, অ্যাপ্রিসিয়েট করারও জায়গা আছে। সো বিএনপি একটা ভালো কাজ করেছে। জামাত যে একটা ঘোষণা করেছিল আগে তাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট নেবে না, সেইটা বিএনপি আজকে ঘোষণা করেছে। সো এইটা আমরা দীর্ঘদিন ধরে এই ইস্যুটাকে সমালোচনা করছিলাম যে জনগণ যেখানে 200 থেকে 300% ট্যাক্স দেয়, সেখানে এমপিরা যারা রাজনীতি করতে আসে স্বেচ্ছায় জনসেবায় আসে, তারা কেন ট্যাক্স ফ্রি গাড়ি নেবে বা প্লট নেবে? আর এই প্লট নিয়ে একটা বড় বড় ধরনের একটা জালিয়াতি ঢাকা শহরে চলতেছে, মানে সীমাহীন জালিয়াতি। সেই জালিয়াতি কি? একটা আইন আছে যে কারো পিতা বা পিতামহ যদি একবার সরকারি প্লট পায়, তাহলে তারা পরবর্তীতে সরকারি কোনো প্লট পাবে না রাজুক বা অন্য কোনো সরকারি সংস্থা থেকে। এইখানে মিথ্যা হলফনামা দিয়ে এইভাবে প্লট নিচ্ছিল। এবং বিশেষ করে যারা বিগত দিনে এমপি ছিল, তাদের অনেকেরই পিতা অথবা মাতা অথবা তার দাদা এদের কারো নামে প্লট ছিল। সো তারা মিথ্যা হলফনামা দিয়ে এইগুলো নিত। এবং টু দ্যাট এক্সটেন্ট এই প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হক, তার একটা মামলা আমার কাছে আছে। সেই মামলা আমি দেখলাম যে তার বাবা 18 কাঠা জমি পেয়েছিল রাজুক থেকে। সেইখান থেকে সে সেই তথ্য হাইড করে ভুল হলফনামা দিয়ে 10 কাঠার প্লট নিছে পূর্বচলে। সেই মামলাটা চলমান, দুদকের মামলা। সো এইটা একটা ভালো দিক। এখন ট্যাক্স ফ্রি গাড়ির মানুষের এক্সপেকটেশন কি? ট্যাক্স ফ্রি গাড়ি আপনি নিলেন না, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি খুব ভালো করেছেন। কিন্তু পূর্ববর্তী সময় যারা নিয়েছে, তাইলে তারা সেই বেনিফিটটা কেন ভোগ করবে? সেইটা একটা আইন করে ভূতপূর্ব এফেক্ট দিয়ে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে হবে। ট্যাক্স হলো জনগণের সম্পত্তি। একটা আইন করে এটা যদি করে, তাহলে বিএনপির জনসমর্থন বেড়ে যাবে। এক। 2 নম্বর হলো বিএনপি আরো অনেক ভালো উদাহরণ সৃষ্টি করতে পারে। নিশ্চয়ই তারেক সাহেব 17 বছর বিলেতে থেকে এগুলো শিখে আসছেন যে দলের ভিতরে কিভাবে জবাবদিহিতা নিয়ন্ত্রণ করতে হয়, জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। তাহলে কি করতে পারে? যে যাদের এমপি মন্ত্রী হয়েছে, তারা আজকে উদ্দেশ্যে বলতে পারে আগামী 1 মাসের ভিতরে তারা সমস্ত সম্পত্তির হিসাব দাখিল করবে এবং জনগণের উদ্দেশ্যে প্রতি বছর তাদের সম্পত্তি কতটুকু বাড়লো সেইটা তারা দাখিল করবে, প্রতি বছর একবার দাখিল করবে। এর চেয়ে ভালো জিনিস কোনো কিছু হতে পারে না। এবং আশা কি আপনি, তাদের প্রতি আশাটা হলো যে এই 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, যে একটি নেতৃত্ব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, যেখানে চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, যেখানে মানি লন্ডারিং হবে না, যেখানে এই যে ভোগবাদিতা লিপ্ত হবে না, যেখানে ব্যাংক লুট হবে না, যেখানে মাফিয়া তন্ত্র সৃষ্টি হবে না, যেখানে লুটেরা তন্ত্র সৃষ্টি হবে না, যেখানে ক্রনিক ক্যাপিটালিজম মানে পরিবারতান্ত্রিক ধনতন্ত্র সৃষ্টি হবে না। সেটি যে কোনো জবাবদিহিতামূলক সমাজ অথবা জনকল্যাণের সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এইটা যদি করতে পারে, তাহলে আই এম শিওর যে এই 5ই আগস্টের আপনার যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেটা 80% পূর্ণ হবে। সেই ক্ষেত্রে যদি সংস্কার থেকে বিএনপি সরে যায়, যখন সংস্কার কমিশনে আলোচনা হচ্ছিল, তখন মানুষ কিন্তু একটা ইমপ্রেশন পেয়েছে যে বিএনপি যেখানে যেখানে ডিসেন্টিং নোট দিয়েছে সেইটা বাদে তারা একমত হবে। কিন্তু আজকে সেইখান থেকে তারা একটা অন্য অবস্থান নিয়েছে, যে অবস্থানটা একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এইখানে কিন্তু সমালোচনা হবে যে তারা ক্ষমতা পেয়েই জন আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে। যদিও সাংবিধানিক যে প্রভিশন গুলো বলেছে এগুলো সত্য, কিন্তু আপনি তো পরিবর্তন যে পরিবর্তনটা আসবে সংস্কারের মাধ্যমে, সেইখানে আপনি একমত পোষণ করছেন। সেইটা কিন্তু ইমপ্লিমেন্টের দায়িত্বটা এখন মূলত যারা ক্ষমতাসীন তাদের ঘাড়ে আসবে। তো এইটা কিভাবে বিএনপি অ্যাড্রেস করবে, সেটা কিন্তু এদেশের মানুষ খুব আপনার কেয়ারফুলি, মানে খুব নজর রাখবে এটার উপরে। তো সেই জন্য আমি বলি যে সংসদটা আমি মনে করি একটা ভাইব্রেন্ট সংসদ হবে। এবং যে মামলাগুলো 32টা সিটের উপরে যে আবেদন হয়েছে, যে 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 অভিযোগ হয়েছে, সেইটা একদম লফুলি আইনগতভাবে আপনার নিষ্পত্তি হবে, সেটা আমরা দেখতে চাই। সত্যিকারে যে অভিযোগগুলো আনা হয়েছে, রেজাল্ট ম্যানিপুলেশন, সেটা হয়েছে কিনা, সেইটা আমরা জনগণ, মেম্বার অফ দ্য সিটিজেন, এই পাবলিক মেম্বার হিসেবে আমাদের সেটা জানার অধিকার রয়েছে। আর এর বাদে আমি মনে করি বড় 2টা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা নিজেরাই একটা পার্টিশন ভিউ নেয় অনেক সময়, এবং যারা ক্ষমতায় থাকে তার কারো দুর্নীতির বিচার হয় না। যাদের আগে জেল জরিমানা হয়েছে বিভিন্ন মেয়াদে, তারা 5ই আগস্টের পরে টেকনিক্যাল কারণ দেখে সমস্ত থেকে ক্লিন সার্ভিস নিয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের দুর্নীতির আসলে আর কোনো বিচার হচ্ছে না। আরেকটা হলো স্বাধীন দুর্নীতি দমন সংস্থা, যে রাজনৈতিক কোনো ম্যানিপুলেশন থাকবে না বিচারপতি নিয়োগে এবং বিচার ব্যবস্থা ডেলিভারি
বিচার ব্যবস্থার ভিতরে এবং বিচার ব্যবস্থায় বিচারপতি নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক ম্যানিপুলেশন থাকবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের মূল কারণ হলো রাজনৈতিক ম্যানিপুলেশন, রাজনৈতিক তদবিরকে অযোগ্যতা এগুলি আপনি প্রত্যাশা করছেন, বাস্তবতা কি আসলে এটা আপনি কতটা আপনি আশ্বস্ত এইসব ব্যাপারে? একইভাবে দুর্নীতি দমনে পলিটিক্যাল কোনো রিকোয়েস্ট যাবে না, যে কি রিকোয়েস্ট অমুকরে ধরো অমুকরে ছাড়ো, নো, তাদের ইন্ডিপেন্ডেন্ট প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতিবাজদেরকে হ্যান্ডেল করতে হবে। একইভাবে কোনো বিচার ব্যবস্থায় কোনো টেলিফোন যাবে না। আপনার মনে আছে না এরশাদ সাহেব টেলিফোন করছিল, সেটা যখন লিক হইলো তখন একজন বিচারপতি সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এছাড়া আরো অনেক আশা আছে যে ঢাকার যে জঙ্গল সমতুল্য একটা ট্রাফিক ব্যবস্থা ঢাকা শহরে, এবং পুরো ট্রাফিক ব্যবস্থা যে ভেঙে পড়েছে সেইটা কিভাবে অ্যাড্রেস করবে। ঢাকা শহরে কোনো ফুটপাত নাই, আপনি বিশ্বাস করতে পারেন যে গুলশান বনের মধ্যে জায়গায় কোনো ফুটপাত নাই। এই ফুটপাত রাজনৈতিক গুন্ডারা, পুলিশের সহায়তা, পুলিশ এবং ক্ষমতাসীন গুন্ডারা এই জনগণের হাঁটার জায়গা ভাড়া দিয়া সেইখান থেকে চাঁদাবাজি করে। তো চাঁদাবাজি যে একটা ক্রাইসিস হিসেবে আবির্ভূত হতে পারে, সেইটাকে 5ই আগস্টের পরে আবির্ভূত হয়েছে যে চাঁদাবাজ একটা ক্রাইসিস, একটা ন্যাশনের জন্য। আপনি বাড়িঘর বানাবেন, আপনার চাঁদা দিতে হবে। আর সবচেয়ে বড় চাঁদা হয় রাজনৈতিক যে প্রজেক্ট গুলো নেয়, 1 টাকার জিনিস 10 টাকায়, 1 টাকার জিনিস 10 টাকা দিতে হয়। আপনার যে বিদ্যুতের যেটা দাম হওয়া উচিত ছিল, গ্যাসের যে দাম হওয়া ছিল, সেইটাকে আপনি অনিয়মতান্ত্রিক ভাবে মানে বাড়িয়ে আপনি এক ধরনের চাঁদাবাজি করছেন। এবং সেইখান থেকে প্রজেক্ট গুলো একদম যথাযথ প্রক্ষালন হবে কিনা, যে প্রজেক্ট পৃথিবীর অন্য দেশে মনে করেন 100 কোটি হয়, বাংলাদেশে এটা 300 কোটি 400 কোটি টাকা হয় কেন, সেইটার একটা জবাবদিহিতা বাংলাদেশের মানুষ চাবে। এবং আমি মনে করি যে তারেক সাহেব যে জবাবদিহিতা দেখে আসছে ইউকে তে, সেই জবাবদিহিতা উনি ইমপ্লিমেন্ট করতে পারে, এবং তার ইমপ্লিমেন্টেশন শুরু করতে হবে তার দলের ভিতর থেকে, যেটা আমি মনে করি যে আজকে শুরু হয়েছে, যে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না এবং প্লট নেবে না। যত চাপ আসুক এই পলিসিতে স্ট্রিক থাকতে হবে। ধন্যবাদ। একদম জি, এবং সেখানে থাকতে পারাটাই এখন বড় চ্যালেঞ্জ। যারা পারবে তারাই আসলে সামনে ভালো সফলতা আনতে পারবে, আদারওয়াইজ আবারও আগের মতো অবস্থাতে ফিরে যেতে হবে। জনাব মাহবুব রহমান হারিস, আপনি বলবেন দয়া করে, আনমিউট করবেন, কেমন হলো আপনার দলের মন্ত্রিসভা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য? মোটামুটি আগের দুজন বক্তা ভালোই প্রশংসাই করলেন, কিন্তু কতটা এই প্রশংসা ধরে রাখতে পারবে বলে মনে করেন? আসসালামু আলাইকুম সাগর ভাই, ফারুক ভাই, সারোর ভাই, আমার দর্শক ভাইরা আমার সালাম জানাই। আসলে আমরা প্রশ্নটা শুনতে ভালোই লাগে, কিন্তু ব্যাখ্যাটা কঠিন, অনেক কঠিন। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কঠিন এটা। আমাদের কালচারে এক ধরনের দুর্নীতি রক্ত রক্তে বিশেষ করে গত 17 বছর একদম সেইভাবে দুর্নীতি হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আসে নতুন করে আমাদেরকে দেশটাকে সাধারণ একটা উত্তম সুযোগ আমাদের সামনে আসছে এবার। 5 তারিখ থেকে এটা মনে সবার ছিল একটা চেঞ্জ আসবে। তো 5 তারিখ থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা মোটামুটি খারাপ ছিলাম না, ভালো ছিলাম, ভালো মন্দ মিশালা ছিলাম আর কি। লাস্ট অফ অল 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ রক্তপাতহীন একটা নির্বাচন হওয়াতে আমাদের দেশের মানুষের কাছে একটা মেসেজ যাচ্ছে বা ভাবছে যে এবার কিছু একটা হবে, ভালো হবে। এর মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর ঢাকায় নেমে যে কথা বলছেন, যে প্ল্যানের কথা বলছেন, এর আগে 31 দফার কথা বলছেন, এই কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, মানুষ বিশ্বাস করেছে, ভোট দিয়েছে। আমাদের কাজ এখন এটাকে বাস্তবায়ন করা। এই বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সবাইকে দরকার হবে। বিএনপির এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন শুধু বিএনপি করতে পারবে না, এটা আমাদের প্রোগ্রাম, কিন্তু বাস্তবায়নের বেলায় এখানে প্রশাসনের প্রয়োজন হবে। যে প্রশাসনটা আমাদের এখনো আওয়ামী লীগের আন্ডারেই বলতে গেলে, তাদের হাতে এখন অনেক আছে আওয়ামী লীগেরা। এবং আমি জামাতকে কি করতে চাই না, তাদের লোক আছে বলতে চাই না। তো বিএনপির অনুভববন্ধ লোকজন অনেকটা এই মুহূর্তে প্রশাসনে নাই। তো এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে চেঞ্জ হবে। আসলে আমাদের সবাই মানসিকতা পরিবর্তন হওয়ার দরকার এখন। আর কত, আমাদের সব শ্রেণীর মানুষের মধ্যে একটা পরিবর্তন আসতেই হবে এখন, আর কোনো বিকল্প নাই। আমাদের দেশের মধ্যে অনেক ঝড় হয়ে গেছে, এখন আর বিকল্প নাই। এই সংসদ, এবারে সংসদটা অন্য অনেকবার আরো ভালো হয়েছে আমাদের মতে, বা আমাদের দেশটিতে আপনারা দেখবেন যে অনেক তরুণ থেকে শুরু করে অনেক বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর মানুষের সমাগম ঘটেছে এখানে। লড়াই সংগ্রাম করা মানুষ এখানে আছে, 5 তারিখের যারা সংগ্রাম করে তারা এখানে আছে, আবার স্বাধীনতা যুদ্ধের তারাও এখানে আছে। অর্থাৎ এই সংসদ হবে প্রাণবন্ত, এমন প্রাণবন্ত হবে যেখানে অবাধ কথা বলার সুযোগ থাকবে। তারেক রহমানের বক্তব্য কেন, উনি তো বাস্তবে দেখেও দিলেন যে ভোটের পরে উনি বিরোধী পক্ষের কাছে গেলেন, বাসায় গেলেন, এই নজির তো কখনো ছিল না। নতুন একটা নজির স্থাপন করলেন। এই নজির স্থাপনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে আশা সৃষ্টি হয়েছে। আমরা আশা করবো যে বিরোধী দল যারা হবেন যৌক্তিক আলোচনা করবেন, নিশ্চয়ই আলোচনা করবেন, সরকারের ভুল থাকলে ভুল আলোচনা করবেন, এবং ছায়া
মন্ত্রিসভার কথা বলছেন, করবেন, কিন্তু বিরোধীর জন্য বিরোধী করা এটা থেকে বেড়ে আসতে হবে। আমাদের মানে বিরোধী পক্ষ মানে বিরোধী এটা থাকে না, সমৃদ্ধির বাংলাদেশ গড়তে যা যা দরকার সেদিকে আমাদের সাপোর্ট দিতে হবে। শুধু একা তারেক রহমান পারবে না, তার পরিষদও পারবে না, বিরোধী দল লাগবে, সরকার, জনগণ এবং ব্যবসায়ী, প্রশাসন, সবাইকে সাপোর্ট দিতে হবে। এখানে সবার সাপোর্টে এইবার দেশটা দাঁড়াতে হবে। এইবার দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। তারেক রহমান সাফারার, আমার সারিয়ে ভাই বলছেন, আমার ভাই বলছেন সাফারার, আসলে তারেক রহমান তো অনেক বেশি সাফারার। উনি দেশের বাইরে ছিলেন, আমাদের এখানে 17 বছর আমরা দেশ জুলুম সবকিছু করলাম, আন্দোলন সংগ্রাম কোন কোন সবই হলো। এখন তার নতুন করে আমরা এই সাথে যেতে চাই না। না যাওয়ার জন্য আমাদের প্রতি উনি যে সাজেস্ট করেছেন বা আমাদেরকে বলেছেন যে আমরা ওই কাজটাই করবো না যে কাজে দেশটা পালাতে হয়, আমরা সে কাজ করতে দেবো না। এবং আমরা চিপে ধরবো, চিপে ধরবো প্রশাসনকে, সরি মানে সন্ত্রাসবাদকে, সন্ত্রাসকে ধরতে হবে, যে কোনো মূল্যে ধরতে হবে। ইতিমধ্যে খেয়াল করেছেন উনি বলার পরে লক্ষ্মীপুরে বিএনপি নেপি নাজিম সাহেব মামলা করেছেন বিএনপির 26 জন কর্মীর বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে উনি সাপোর্ট করেছেন, এবং অনেক বিভিন্ন জায়গাতে হচ্ছে, হবে। আমি বিশ্বাস করতে চাই 5 তারিখের পরে উনি প্রায় 7 থেকে 800 নেতা কর্মীকে বসে করেছে। এটা তো দলের নেতা কর্মীকে বসে করেছে। এই 7-8 জন নেতা কর্মী বসে করার পরে আজকে বলছেন বসে করব, এবং শুধু বসে না, প্রয়োজনে গ্রেপ্তার করে মানে পুলিশে দিতে হবে, পুলিশে দিতে হবে, নইলে এখান থেকে বের আসতে হবে, বের আসতেই হবে, কোনো বিকল্প নাই। যাতে আমাদের ভাই বিএনপি জাতীয়তাবাদী ঘরের লোক আমরা সবাই প্রস্তুত যে এবার আমরা সবাইকে দেখাই দিতে চাই তারেক রহমান হাত শক্ত করে সততার সহিত দেশ পরিচালনার জন্য জিয়াউর রহমানের জায়গায় ওনাকে মানুষ দেখতে চাই। তাই এই জায়গাতে আমরা ওনাকে দেশের মানুষ দেখতে চাই, আমরা সেটা দিতেও চাই, সেটা আমাদের সবাইকে দরকার হবে, সাপোর্ট দরকার হবে। আর বিরোধী দলের কথা বলছেন, আমাদের ইসলাম হোক আর যে বিরোধী দল না কেন, তাদের সক্রিয় ভূমিকা অবশ্যই প্রয়োজন হবে। সংসদের এই গাড়ি নেওয়া, প্লট নেওয়া, এখান থেকে বেরিয়ে আসা, এটা সিগন্যাল আমি কি করতে যাচ্ছি, এটা সিগন্যাল। এরপরে তো আমাদের নিয়ে অনেক কথা হবে, সরকার নিয়ে অনেক কথা হবে, যে কথাগুলো আজকে সম্ভব না বলা, কারণ আজকে মাত্র আমাদের সরকার গঠন হলো। এরপরে যে পদক্ষেপগুলো হবে সেই পদক্ষেপগুলোতে ভুল ত্রুটি যে হবে আপনারা বলবেন, বিরোধীদের পক্ষে বলবে, জনগণ বলবে। আমরা প্রস্তুত ভুল না করতে, সততার সাথে কাজ করতে, দুর্নীতি না করতে। চ্যালেঞ্জ আমাদের সামনে চাঁদা বাস লাগানো, চ্যালেঞ্জ আমাদের সামনে বাজারে মূল্য দ্রব্যমূল্য কমে নিয়ে আসা, চ্যালেঞ্জ আমাদের দখল মুক্ত করা, চ্যালেঞ্জ আমাদের প্রশাসনকে দলীয় মুক্ত রাখা, চ্যালেঞ্জ আমাদের থানায় ফোন না করে ফোন করা, ছেড়ে দেয় এসব না। চ্যালেঞ্জ আমাদের সদস্যই গণতান্ত্রিক একটা দেশ তৈরি হবে, যে দেশে সবাই স্বাধীনতা মানে ইয়ে ভোগ করবে, কি বলে, সুবিধা ভোগ করবে। এটা আমাদের প্রত্যেকেরই বক্তব্য, তার আমার বক্তব্য তাই। দুর্নীতির বিরুদ্ধে উনি জিরো টলারেন্স, একদম জিরো। দেখবেন, আমরা আশা করতেছি উনি একদম জিরো টলারেন্স দেখাবেন, থাকবেন, কাউকে তো সুযোগ দেবেন না। এবং আপনি বলেন, সারা ভাই বলেন কথাটা মনে হয় যে 3 মাস 3 মাস বা 1 বছর পর পরে এমপিদের ফাইল চেক করা দরকার। আমার মনে হয় উনি কাজটা করবেন। 6 মাস 1 বছর পর পরে এমপিদের সম্পত্তির হিসাব, এমপিদের হলফনামা সহিত সম্পত্তির যে বিষয়টা, এটা উনি দেখবেন, দেখভাল করবেন। এটা তো আমাদের তারেক রহমান ছাড় দেবেন না। উনি কঠিন 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 চরম অবস্থানে এখন আসছেন। প্ল্যানের কথা বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, যানজট এবং ঢাকা শহরের পানির যে সমস্যাটা স্তরের নিচে নেমে যাচ্ছে, এটা নিয়ে কথা বলেছেন। সার্বিকভাবে দেশের সকল স্তরই তো দুর্নীতি হয়ে গেছে। এই দুর্নীতিতে বেরিয়ে আসতে আমাদের সময় দিতে হবে। 3 মাস 6 মাসের মধ্যে একদম পানির স্তর তুলে নেওয়া, যানজট মুক্ত করা, দেশের মানুষকে স্বনির্ভর করে নিয়ে আসা আদৌ সম্ভব না, কিন্তু সময় লাগবে। আশা করি উনি পারবেন, আমরা আশা রাখতে চাই, জনগণ এটি প্রত্যাশা করে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, আপনারা কতটা আশ্বস্ত আগামীর সরকার যে আজকে মন্ত্রিসভা তৈরি করে তুলবে, সেটির যে পরবর্তীতে আমরা দেখতে পাবো আগামী সরকারকে, সেটির ক্ষেত্রে আপনি কতটা আশ্বস্ত, আপনি কতটা প্রত্যাশার পূরণ দেখতে পাচ্ছেন, এ ব্যাপারে আপনাদের মন্তব্য চাই। প্রিয় দর্শক, আমি এ পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী 2-3 মিনিটের মধ্যে বলবেন জনাব ব্যারিস্টার ওমর ফারুক। আন্তর্জাতিক সম্পর্কটা খুব চ্যালেঞ্জিং, বিশেষ করে আমরা দেখেছি যে ভারতের গুরুত্বপূর্ণ একজন দূত এসে জনাব তারেক রহমানকে ভারত সফরের দাওয়াত দিয়ে গেছেন। এই ক্ষেত্রে আমাদের আভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে দ্বিপাক্ষিক সম্পর্ক, এরপরে শেখ হাসিনা সেখানে বসে আছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ, সব মিলিয়ে কিভাবে হ্যান্ডেল করতে পারবে এই বিষয়গুলিকে? ধন্যবাদ। এগুলো কঠিন পররাষ্ট্র বিষয়। আমি আইন আন্দোলনের মানুষ, বাট ইলেকশনের আগে আমাদের যারা এখন সরকারে আছে, যারা বিরোধী দল আছে, সবাই কিন্তু ভারতের গিয়েছে এবং ভারতের সাথে কথাবার্তা করে এসছে, এবং একদল বলছে যে অমুক ভারতের পক্ষে একদমই ঝুঁকে গেছে, আবার ভাইস ভার্সাও বলা বলি হচ্ছে। তো যদি দুইটার ভাষায় সত্যি হয়, তাহলে সম্পর্ক তো উন্নতি হওয়ারই কথা, সম্পর্ক ভালো হওয়ারই কথা। আর আমাদের বড় একটা প্রতিবেশী রাষ্ট্র, সম্পর্ক ভালো হওয়া তো একদমই দরকার। যেই সম্পর্কটা হবে মর্যাদার, জিয়াউর রহমান যেটা করে গিয়েছেন,
তালপট্টি দ্বীপে, আমরা তখন আরো ভালনারেবল। ভারতের যখন সৈন্যরা যখন ওখানে অবস্থান নিয়েছে, আমাদের ভঙ্গুর এই জাহাজ লক্কর ঝক্কর মার্কা নিয়ে আমাদের এই সোলজাররা, এই জলপাই রঙের এই সৈনিকরা, নেপালেররা, তারা ওখানে গিয়ে প্রতিরোধ করেছে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত গড়িয়েছে। অর্থাৎ তারেক সাহেব কিন্তু এই শপথের আগের দিনে বলেছেন যে আমাদের সম্পর্ক হবে, চায়নাকে বলেছেন আমাদের সম্পর্ক হবে পাবলিক ইন্টারেস্টে। আমি যদি মনে করি যে কোনো বিষয়ে আমাদের জনগণের ইন্টারেস্ট এখানে রক্ষিত হবে, সংরক্ষিত হবে, ইন্টারেস্ট নিহিত, আমি সেখানে যাব। ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন, জনগণের যেটা স্বার্থ রক্ষিত হবে না, সেখানে আমি যাব না। আর তারেক জিয়াকে যে আমন্ত্রণ জানিয়েছে ভারত, আমি অ্যাবসলিউটলি আমি এটাকে স্বাগত জানাই। তারেক জিয়া যাবে, এটাও আমি স্বাগত জানাই। আর আমি মনে করি ভারত ইতিমধ্যে বুঝে গেছে যে তারা গত 16 বছর কি পরিমাণ অন্যায় করেছে বাংলাদেশের জনগণের উপর, এবং যার কারণে তারা হেটেড নেশন হয়েছে বাংলাদেশিদের কাছে। নট অনলি দ্যাট, তারা কিছু কিছু কর্মকাণ্ড করার কারণে তাদের ইন্টারনাল যে সুশীল সমাজ আছে তাদের একটা অংশ কিন্তু এখন কথা বলা শুরু করেছে, যে এইটাও বলা শুরু করেছে যে তুমি একটা দেশ থেকে বিতাড়িত এবং দণ্ডপ্রাপ্ত একজনকে রেখেছো, আর তুমি বাংলাদেশি বাংলা ভাষাভাষীকে তোমার দেশ থেকে তাড়াচ্ছ। এই ধরনের অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন মোদী সরকার হচ্ছে, এবং তাদের এই যে কয়েকদিন যাবত তাদের যে কথা, তাদের যে আলোচনা, জেস্টার, এগুলোতে আমার মনে হয় তারা শিফট করেছে তাদের আগের অবস্থান থেকে। তবে বাংলাদেশে মানে বাংলাদেশের নতুন সরকারের সাথে আগের সবকিছু ভুলে গিয়ে, শেখ হাসিনার বিষয়টাকে ভুলে গিয়ে ভারত এই নতুন সরকারকে সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যাওয়ার মতো অবস্থানে যাবে বলে মনে করেন ভারত? আমি মনে করি, কারণ ভারতের বিরাট একটা ব্যবসা ছিল, বিরাট একটা বাজার ছিল, বিরাট একটা আয়ের জায়গা ছিল। সুতরাং আমি মনে করি সেই আয়ের জায়গা, আপনি মনে করেন শেখ হাসিনার ইরাককে সম্পূর্ণভাবে এখন ইরেজ করে দিবে ভারত? আমার মনে হয় না সামনের দিকে তারা তাদের রাষ্ট্রীয় চিন্তা, তারা কিন্তু খুব দেশপ্রেমিক ইন্ডিয়া। আপনি মনে করেন তাদের দেশের স্বার্থে তারা কিন্তু কঠিন। তো সুতরাং এই ক্ষেত্রে তারা এতদিন শেখ হাসিনা থেকে যা পেয়েছে, এই 1.5 বছর তারা রেখে হয়তো শোধ করে দিছে, এটা ভাবতেও পারে। যদি এই ধরনের ভাবনা হয়ে থাকে তাহলে সম্পর্ক তো নতুন মাত্রায় শুরু করতে হবে। আর নতুন মাত্রায় ইন্ডিয়া নিজে থেকে শুরু করার একটা সম্ভাবনা আছে। আমাদের কূটনীতি কিভাবে হ্যান্ডেল করবে আমি জানি না, কারণ ইন্ডিয়া কিন্তু পৃথিবীর অনেক দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনার টকশোতে বলেছি, কোণঠাসা অবস্থায় তারা কিন্তু গো ধরতে পারবে না। আপনি যখন নেগোসিয়েশনের টেবিলে বসবেন, আপনি যদি খুব আপার হ্যান্ডে থাকতে চান, আপনার অনেক কিছু ব্যারোমিটার আপনাকে সমর্থন করতে হবে। ইন্ডিয়ার ওই অবস্থা নাই। তবে তারেক সাহেবের উচিত হবে, আপনি আইনজীবী বলেছেন, নিজেকে দাবি করেছেন, এখানে আইনের একটা বিশাল বিষয় রয়েছে, যে যেটার অবশ্য বর্তমান সরকার, তারেক রহমানের সরকার বলেছে যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাইবো। সেখানে তো কোনো সহযোগিতা করবে বলে তো অনেকেই মনে করে না। শেখ হাসিনা কি আসলে আইনি প্রক্রিয়া তাকে ফেরানো সম্ভব হবে? সেখানে সহযোগিতা করবে ভারত? দেখেন, আমি একটা কথা বলি সবসময়, আমার মামলা হিয়ারিং এর সময় এটাই কিন্তু সবচেয়ে বড় ধরনের একটা ফ্যাক্টর এখন ভারত আর বাংলাদেশের মধ্যে, সবচেয়ে বড় নাম্বার 1 ফ্যাক্টর। আমি বলি ভেরি সিম্পল, আমাকে একটু 1-2 মিনিট দেবেন। আমি আমার মামলার ক্ষেত্রে বলি, অনেক সময় দেখা যায় যে এত পচা মামলা ব্যারিস্টার সারোয়ার আছে যে আমি নিজেই তো স্যাটিসফাইড না, বাট এমন আর্গুমেন্ট চলে আসে, এমন পয়েন্ট চলে আসে যে মামলা জিতে যায়। এটাকে আমি এভাবে বলি, টুমোরো ইজ ভেরি ডার্ক। এই ডার্ক টুমোরোতে আপনি লাইটেনিং করবেন, সেই সাহস নিয়ে আপনাকে এগোতে হবে। অর্থাৎ কালকে পররাষ্ট্রনীতি কি হবে, কালকে আমাদের ব্যবস্থাপনা কি হবে, এটার জন্য আমাদের যে প্রস্তুতির দরকার, সেই প্রস্তুতি বাংলাদেশের মানুষ এই ভোটের মাধ্যমে এই সংসদকে দিয়েছে। দেখেন, আমি জিয়াউর রহমানের কথাটা কেন আনি, একটা গরিব ভঙ্গুর দেশের রাষ্ট্রপ্রধান সারা পৃথিবীতে যে মর্যাদার আসীন হয়েছিলেন, শুধু দেশের কথা ভেবে, দেশপ্রেম কথা ভেবে, এবং রাষ্ট্রনায়ক হিসাবে ভারতের চোখে চোখ রেখে কথা বলার কারণে। আবার বলি, এই শব্দটা আমি ব্যবহার করতেছি এই কারণে, অর্থাৎ ভারত মোড়লগিরি করবে আমার দেশে। জিয়াউর রহমানের কাছে এটা পাত্তা পায়নি, মাওলানা ভাসানীর কাছে পাত্তা পায়নি। এই দুইজন সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশে। ইভেন বঙ্গবন্ধু, এই যে শেখ মুজিব, উনি বাংলাদেশে এসে 10 দিনের মাথায় ভারতীয় সৈন্য যে প্রত্যাহার করার সাহস দেখিয়েছে, এগুলো কিন্তু আমাদের সামনে আছে। এবং এই সাহস দেখানোর কারণে এই কথাগুলো আমরা বারবার আনি, তাদেরকে ক্রেডিট দেই। তো সুতরাং আমি মনে করি ইভেন আওয়ামী রাজনীতির জন্য ভারত শেখ হাসিনার ব্যাপারে যে মনোভাব দীর্ঘদিন পোষণ করে গত 18-9 মাস যা পোষণ করতেছে, ওইটাতে শিফট হওয়া শুরু হয়েছে। আমি বলতেছি শিফট হবে, ফিউচার টেন্স ব্যবহার করতেছি না, শিফট হওয়া শুরু করতেছে। এবং এইটা যে এই যে তারেক সাহেবকে যে সপরিবারে দাওয়াত দেওয়া, অভিনন্দন জানানো, তাদের স্পিকার আসা, এটা গুড সাইন। এটা আপনি এটা মনে করেন গুড সাইন ইন সাপোর্ট অফ বাংলাদেশ, নাকি ইন সাপোর্ট অফ ভারত, নাকি ইন সাপোর্ট অফ বোথ ইন্টারেস্ট? কি মনে করেন এখানেই সন্দেহটা? we have to wait, please we have to wait. হ্যাঁ, ওয়েট তো করবো ডেফিনেটলি। আর আরেকটা হলো যে ভারত এখন একটা বড় ফ্যাক্টর হয়ে আছে, যে জুলাইয়ের সাথে আমাদের যে চেতনা, জুলাইয়ের যে একটা বড় ধরনের রক্তক্ষয়ী ইতিহাস কয়েক 1.5 বছর আগে হলো, এটার সাথে ভারতের একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে। এই জায়গাতে আসলে আগামী সরকার বা তারেক রহমানের সরকার জুলাইয়ের চেতনাকে কতটা সামনে এগিয়ে নিতে পারবে, এবং সেই অনুযায়ী ভারত কিন্তু জুলাইয়ের আন্দোলনের সময় আপনি জানেন যে একটা বড় ধরনের টার্গেটে ছিল। এখানে জেনজির একটা বড় ধরনের
কন্ট্রিবিউশন রয়েছে এই পুরো পরিবর্তিত বর্তমান সরকারের মানে পরিবর্তিত বাংলাদেশের মধ্যে, এই সবকিছু মিলিয়ে জুলাইয়ের চেতনাটাকেও কতটুকু ধারণ করতে পারবে সামনের সরকার? দেখেন, বিএনপির 31 দফা কিন্তু জুলাই সনদের ম্যাক্সিমাম 31 দফা। এগুলা এগুলা ওথ বাউন্ড ডিউটি আমরা বলি, আমরা আইনের ভাষা বলি ওথ বাউন্ড ডিউটি। সে এটা ডিক্লারেট করেছে এবং প্রমিস করেছে জাতির সামনে যে আমি এগুলো করবো। জুলাই সনদে স্বাক্ষর করে প্রমিস করেছে যে না আমি এটা থেকে বেরিয়ে আসবো না। হ্যাঁ ভোট, তারা বলছে হ্যাঁ ভোট দাও, কিন্তু যদিও তারা মাঝখানে ক্যাম্পেইন না ভোটের করার চেষ্টা করেছে, কিন্তু তারেক সাহেব সুস্পষ্ট করে হ্যাঁ ভোটে গিয়েছে। সবচেয়ে বড় আঘাতটা আজকে শপথ না নিয়ে মানুষের মনে কনফিউজ সৃষ্টি করে যেই ইনভাইটেশন করেছে বিএনপি, যে মানুষ মনে করতেছে তারা এটা বাস্তবায়ন করবে না এবং তাদের 31 দফা যেগুলো আছে তারা বাস্তবায়ন করবে না, আজকে সেটা না করলেও পারতো। যদি এই মানুষের পালসটা যদি বুঝে এই শপথ না নেওয়ার কারণে তাদের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে শুরুতেই, এটিকে যদি রেকটিফাই না করে, এটা থেকে যদি বেরিয়ে না আসে, যদি আগামী দিন বা পরশু যদি এই শপথ নিয়ে তারা যদি বলে যে না আমরা পাবলিকের স্বার্থে এবং পাবলিকের সেন্টিমেন্ট, হাবুটের সেন্টিমেন্ট সবকিছু মিলিয়ে আমরা যা যা প্রতিজ্ঞা করেছি আমরা সবই করবো। ভাই প্রতিজ্ঞা যা যা করেছে এগুলো তো মানুষের কল্যাণে করেছে, জুলাইয়ের স্পিরিটে করেছে এবং বাজে বন্দোবস্তকে দূর করার জন্য করেছে, ডেডলক ভাঙার জন্য করেছে। অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সংসদে থাকবে, যাচ্ছে তাই করবে এবং সবকিছু একদম একজনের হাতে চলে যাবে, এগুলোর থেকে বাইরে আসার জন্যই তো জুলাই সনদ। সেখানে আপনি যে জুলাই থেকে কি বিএনপি সরে যেতে চাচ্ছে বলে মনে করেন এবং সরে গিয়ে আসলে টিকে থাকতে পারবে? আজকে শপথ না পড়ার কারণে মানুষের এই পারসেপশন তৈরি হয়েছে। আমি কিন্তু অনেক বিএনপির লোককে এই প্রশ্ন করেছি, তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে কি উত্তর দিবে। ইভেন আজকে আমি একটা টেলিভিশনে আমি কথা বলেছি, আমরা 4 জন কথা বলেছি টেলিভিশনে, এবং 4 জনের ভিতর বিএনপির ছিল, ওনাকেও আমি অনেকটা সেই কি ভাব করতে দেখেছি এবং উনি এটাও বলেছে যে আজকে শপথ করেনি এটা ভবিষ্যতে যে হবে না তা তো না, এরকম একটা ইঙ্গিত এসছে। অর্থাৎ আপনি যেই শপথ না পড়িয়ে আপনি যে আইনে আপনি শপথ নিলেন, এমপিদের একই আইন কিন্তু এই অধ্যাদেশ এবং অক্টোবর মাসে পাশ হয়েছে, আপনি সেই সময় চ্যালেঞ্জ করলেন না, আপনি হাবটের সময় এটা নিয়ে কথা বললেন না, আপনি তারপর জুলাই সনদে স্বাক্ষর নিয়ে এটা নিয়ে কথা বললেন না। যে অধ্যাদেশে আপনি সংসদ প্লাজায় চিফ ইলেকশন কমিশনের কাছে শপথ নিলেন, সেই অধ্যাদেশের একটা অংশ, একই প্যারাগ্রাফের একটা অংশের লাস্ট অংশ আপনি অমান্য করলেন, তাহলে মানুষের কাছে মেসেজটা কি যাবে? পরিষ্কার মেসেজ যাবে যে ইউ আর রিল্যাক্টেন্ট। কারণ আপনাদের অর্ধেক অংশ কিন্তু প্রথম বলছে যে আমরা হা না কিছু বুঝি না, কেউ বলছে আমরা নায়ের পক্ষে যাব। তাহলে বিষয়টা হলো এই জুলাইয়ের যে মানুষগুলো শহীদ হয়েছে, বারবার বলি 1400 বুলেট নিয়ে শুয়ে আছে, 30,000 পঙ্গু, লক্ষ লক্ষ ট্রুমাটাইজ, লক্ষ লক্ষ কন্ট্রিবিউশন, এগুলো তো আনএড্রেস যাবে না। আপনি যদি তাদেরকে আহত করেন, আপনি কি মনে করেন না যে আবার এরা জেগে উঠতে পারে? আর জেগে উঠতে তখন ফরজ হয়ে যাবে, আর আপনি কিন্তু দুর্বল সংসদে নাই। তারপরে আপনার কমিটমেন্ট আপনাকে মুনাফিক বলবে। বাংলাদেশে শেখ হাসিনা অ্যাবসলিউট পাওয়ার ব্যবহার করতে গিয়ে কাউকে পাত্তা না দিয়ে, সম্মান না দিয়ে যে অসম্মানের রাজনীতি শুরু করেছে। আপনি যদি জুলাই সনদ নিয়ে নয়ছয় করেন, তাহলে কি সারা বাংলাদেশে যে যারা হাবট দিয়েছে, জুলাই অংশগ্রহণ করেছে, তাদের সাথে আপনি কি করলেন? তাদের সাথে তাহলে একটা আমরা লোকাল ভাষায় বলি বেইমানি করলেন। তারা কি একত্রিত হবে না? তারা কি এর জবাবে মাঠে নামবে না? এই ধরনের একটা বিষয় চলে আসতে পারে তখন। এখন কথা বলছি আমরা, এই যে আপনি বললেন আমরা কোনোভাবে জানি, কিন্তু কিসের প্ররোচনা? বিএনপি তো এই জুলাইয়ের অন্যতম স্টেক, জুলাইয়ের অন্যতম প্রধান স্টেক। আমি বলবো জনাব তারেক রহমান নিজেও প্রধান স্টেক। কারণ আমি তো অন্তত পক্ষে বলতে পারি, আমি সাইফুল সাগর, যে তারেক রহমান কিভাবে ব্যক্তিগতভাবে পুরো জুলাই আন্দোলনকে পেছনে থেকে তিনি সবচেয়ে বেশি সমর্থন দিয়ে এটিকে সফল করবার জন্য ভূমিকা রেখেছিলেন। ওনার নেতৃত্বে আজকে জুলাই বিষয়টাকে ইগনোর করা, আমি জানি না এটার ব্যাপারে তাদের অবস্থান কি, তারা কি ইগনোর করেছে, তারা কি চাচ্ছে এটার ব্যাপারে তারা কোনোভাবে জুলাইকে ধারণ করবে না, নাকি এটা সাময়িক সময়ের জন্য তারা সময় নিয়েছে? কেন এটা করলো? এখন জুলাই যারা 4 কোটি মানুষ বা 70% মানুষ যারা এই গণভোটের পক্ষে হার দিয়েছে, তাদের ভূমিকা কি থাকবে সামনের সময়? আপনি যে 6 মাসের কথা বলেন, আজকে সবচেয়ে বড় জিনিস সালাউদ্দিন সাহেব আজকে বললেন যে আমাদেরকে মানুষ এটার জন্য ভোট দেয় নাই। আমি বিস্মিত হয়ে গেলাম। তারপরে উনি বলছে সংবিধানে না, আমি বিস্মিত হয়ে গেলাম। ভাই যে ভোটের আয়োজন আপনি যে বন্দোবস্তে করেছেন, সেই বন্দোবস্তেও আপনার এই শপথের কথা বলছে। আপনার তো এই 29 সালে ভোট হওয়ার কথা মানুষ তো রাইটলি এখন বলা বলি করতেছে। তারপরে রাইটলি তো বলতেছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের কোনো বিধান নাই, সেই বিধান আপনি মেনে আপনি এত কিছু করলেন। আপনি জুলাই সনদ যখন স্বাক্ষর করেন, স্বাক্ষরের তো বিধান নাই, আপনি কে, হু আর ইউ? তারপরে আপনারা বললেন গণভোটের কথা, গণভোটে মানুষ ম্যান্ডেট দিবে। তাহলে মানুষের ম্যান্ডেটের প্রতি যদি অশ্রদ্ধা আপনি শুরুতেই দেখানো শুরু করেন, বা মানুষ যদি ভাবতে শুরু করে যে সিগনেচার না করার কারণে যে এই সিগন্যালটা মানুষ যদি পায়, তাহলে শুরুতেই আমরা যাদের কাছে প্রত্যাশা করি একটি ভালো সরকার, আমরা যাদের কাছে প্রত্যাশা করি যে চাঁদা মুক্ত একটা সরকার, ফুটপাতে আমরা হাঁটবো এরকম একটা সরকার, দ্রব্যমূল্য নাগালে থাকবে এরকম একটা সরকার, থানায় গেলে এক কাপ চা পাবে বা সুন্দর একটা কথা পাবে এরকম একটা সরকার, শুরুতেই যদি আপনি এই হোঁচটটা দিয়ে দেন, তাহলে মানুষের কনফিডেন্স হারালে আপনি কিভাবে আপনি এই সরকার চালাবেন? আর বিএনপি কিন্তু তাদের সামনে একটা ডিজাস্টার আছে। 2001 থেকে 2006 অ্যাবসলিউট পাওয়ার নিয়ে যে সরকার তারা চালিয়েছে এবং তাদের পতনটা যেভাবে হয়েছে, এটি কি তারা সামনে নেবে না? এটি কি মাথায় রাখবে না? এই যদি না রাখা হয়, তাহলে পাবলিক সাফারিংস হবে। রাজনৈতিক দলগুলা ওই যে 5 বছরে কিছু আয় করবে, আবার 10 বছর লুকাই থাকবে, চর্বি খাবে, কিন্তু সাধারণ মানুষ যারা বাংলাদেশে আছে, বাংলাদেশে থাকবে, তাদের তাহলে কি হবে? তাহলে তো আরো ভয়াবহ হবে। এই যে একটা রক্তপাতহীন যে ভোট হয়ে গেল, সেটার প্রতি আপনি শ্রদ্ধা দেখাবেন না?
সেটার কি মর্যাদা থাকবে না? তাহলে এই প্রশ্নগুলো আসবে। আমি আবার সংক্ষিপ্ত করে দিই আপনাকে। দেখেন, আপনি দীর্ঘ অনেক রাষ্ট্রীয় টাকা খরচ করে এই সনদে আপনি সই করলেন। আপনি বহু আগে 31 দফা দিলেন। এরপরে আপনি বললেন যে এই সনদে স্বাক্ষর করলে হবে না, কারণ এই সাধারণ মানুষের একটা ভোট লাগবে, এবং এই সালাউদ্দিন সাহেব সহ বিএনপির সবাই এই ভোটটার আয়োজন করলেন। আপনি ভোটে জিতার পরে আপনি এখন আসি বলতেছেন যে সংবিধান নাই। অক্টোবর মাসে যে অধ্যাদেশ জারি হয়েছে, অক্টোবর থেকে আজকে ফেব্রুয়ারি পর্যন্ত অধ্যাদেশ নিয়ে তাদের একটা অবস্থান আছে, বিএনপি বলেছেন যে তারা নোট অফ ডিসেন্স দিয়েছে। এটা আলাদা। এই শপথের সাথে নোট অফ ডিসেন্টের কোনো কথা নাই। এই শপথটা ওনারা বলতেছে সংবিধানে লেখা নাই। ভাই, সংবিধানে তো অনেক কিছু লেখা ছিল না। এই সংবিধানে অনেক কিছু লেখা ছিল না। আমি এই সংবিধানকে সোজাসুজি বলেই, আপনারা কেউ হার্ট হবেন না, মারমেড। অর্থাৎ আমরা ওই যে বলি না, অর্ধেক মাছ অর্ধেক পরি, আছে না? এই কিছু অংশ আমরা সংবিধানের মানছি, কিছু অংশ না মেনে আমরা নতুন করে পাবলিক আকাঙ্ক্ষাকে, পাবলিক স্পিরিটকে, পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দিয়ে, জুলাই বিপ্লবকে গুরুত্ব দিয়ে ইনকর্পোরেট করছি না, এটা প্র্যাকটিসে নিয়ে আসছি না। বিষয়টা তো হচ্ছে প্র্যাকটিস। সংবিধান বলেন, যাই বলেন, পিস অফ পেপার আনলেস ইটস প্র্যাকটিস। আমরা প্র্যাকটিসের ভিতর আমরা যা যা করেছি, এই আইনের ভিতর আপনি অর্ধেক মানছেন। দেখেন, এই আইনে বলা আছে, অর্থাৎ শপথটা যিনি পড়াবেন সংসদদের, একই ব্যক্তির কাছে পরবর্তীতে ওনারা এই গণপরিষদের শপথ পড়বেন। তো আপনি এইটাকে চ্যালেঞ্জ না করে এটা আপনার সামনে থেকে অর্ধেক মানলেন, তার মানে একটা আপন। আমরা একটা আপন আইনে বলি যে এই আইনটা আপনি মানছেন একটা আপন, আপনি তো ব্যাক করতে পারবেন না। এটাকে আরেকটা প্রিন্সিপাল আছে, স্টপেল। অর্থাৎ আপনি যেটা বলেছেন সেটা থেকে বাইরে আসবেন না, স্টপ। আপনার আগের প্রমিসে আপনাকে বাড়িতে করেছে নতুন ভাবে এই প্রমিস ভাঙার। তো সুতরাং আমি মনে করি আইনের ছাত্র হিসেবে আমি জানি না এটা শুভ হয়নি, এটা আমার পার্সোনাল, আমি আহত হয়েছি। আমি যখন 11টা রিড করেছে হাইকোর্টে এই গণভোট বাতিলের জন্য, এটা আলটেরিয়ার মোটিভ। এবং এই মানুষ এখন লিঙ্ক করা শুরু করেছে যে ওরা শপথ নেয় নাই, এখন কালকে রিট শুনানি হবে, এটার সাথে বিএনপির যদি একটা ট্যাগ, যদি মানুষ যোগসূত্র খুঁজে পায়, তাহলে তো এটা ভয়াবহ হবে। আমি তো বিএনপির পরামর্শ করি না, বিএনপি তো অনেক থিঙ্ক ট্যাঙ্কের আছে, আমি জানি না তারা কিভাবে অ্যাড্রেস করবেন। তবে আমি পার্সোনালি একজন জাতীয়তাবাদী মন মানসিকতা সম্পন্ন লোক, জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহণকারী লোক, শুধু জুলাই মাসের না, ও বহু আগে অনেক অনিয়ম নিয়ে কথা বলেছি, সাহসের সহিত কথা বলেছি। সেই লোকটা যদি আহত হয়, এটাকে যদি অ্যাড্রেস না করা হয়, সেটা তাদের ব্যাপার, বাট আমি আহত হয়েছি। একটা কথা বলে রাখি, সে আপনার কথাগুলো শুনে আমি, কারণ আপনি, আমরা সবাই এই আন্দোলনের যে একটা ফল আমরা দেখবো, এটির ভোক্তাকারী বাইরে, এটি ভোক্তা হবে বিএনপি, আমরা সবাই জানতাম। হ্যাঁ, যে শেখ হাসিনার পরবর্তীতে বিএনপি আসবে ক্ষমতায়, এটা সবাই জানতো। তবুও মানুষ খুশি ছিল, তবুও মানুষ আনন্দিত ছিল যে অন্তত শেখ হাসিনা যে অবস্থা ছিল সেটা থেকে মুক্ত হোক বাংলাদেশ। একটা কথা সত্য, যদি খালেদা জিয়া থাকতেন জীবিত, আজকে হয়তো এটা হতো না। জীবিত থাকতেন, উনি ম্যান অফ কমিটমেন্ট, দ্যাটস ট্রু। উনি এক কথার মানুষ, উনি প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এখন আসলে তার প্রমাণ কি? তার প্রমাণ কাদের কথায়? তিনি কি আসলেই নিজের সউদ্যোগেই এই ধরনের সবার সাথে আলোচনা করে এটি সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এখানে অন্য কারোর প্ররোচনা তিনি পড়ে গেছেন? এই একটি বড় প্রশ্ন হয়ে গেছে। জনাব ফয়সাল হোসেন, আপনি আমাকে কি লিড করার অনুমতি দিবেন? হ্যাঁ, শিওর প্লিজ। জি, ফয়সাল হোসেন, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জি, এই কথাটা সত্য যে 5ই আগস্ট যদি না হতো, তাহলে তো আজকে এই নির্বাচন হতো না, এবং এই আজকে বিএনপি ক্ষমতা আসতো না। সো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেটাও তো সংবিধানের প্রভিশন নাই। এটা তো সাংবিধানিক সরকার ছিল না। সো পরিবর্তনটা কেন মানে মানুষের ভিতরে আকাঙ্ক্ষা জাগলো? কারণ যে সংবিধান স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করতে সহায়ক, যে সমস্ত ক্ষমতা যদি এক ব্যক্তির হাতে থাকে, দলীয় প্রধান, সরকার প্রধান, এক্সিকিউটিভ প্রধান, সংসদ প্রধান, এই মনের অজান্তে ফেরেশতাও এখানে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। সো এত তাড়াতাড়ি ইউটার্নটা বোধহয় সঠিক হয়নি বিএনপির, যে এইটা আগে থেকে নিশ্চয়ই হোমওয়ার্ক করে রাখছে। এটা হঠাৎ করে, তার মানে 5ই আগস্টের পরে যে সংস্কার কমিশন হয়েছে, যে মিটিং গুলা হয়েছে, এই 6 মাস ধরে যে মিটিং করলো, ওইখানে তাহলে বিএনপি হয়তো স্টেজ ম্যানেজ করেছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল যে এমন একটা সংবিধান করা, যে অন্তত সংবিধানের সংস্কার করা, যেটা এই জনবিরোধী না হয়, যেটা স্বৈরতান্ত্রিকতা থেকে সৃষ্টি না করতে পারে, যে ব্যালেন্স বিটুইন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তারপরে প্রধানমন্ত্রীর টার্ম, এই যে মানে গুরুত্বপূর্ণ এগুলো, কত বছর সরকার, কত বছর থাকবে। সো এতদিন মানুষ ধারণা করেছিল যে বিএনপি এগুলা এগ্রি করেছে, সংস্কার মানবে, হাবড় দিবে। সো আজকে সরকারের প্রথম দিনই যেদিন ওত নিল, সেই দিনই এটা করা, মানুষের ভিতরে ডেফিনেটলি এটা একটা রং মেসেজ যাবে, যে তাহলে তারা এই জুলাইয়ের যে উদ্বোধনের যে আকাঙ্ক্ষা, সেইটার বিপক্ষে চলে যাচ্ছে। তাহলে এই যে পরিবর্তনের বিপক্ষে যাওয়া কার পারপাস সার্ভ করে? পরিবর্তন কে কে চায় না?
তো পরিবর্তন আসলে কি তারেক রহমান নেই, তবে ব্যক্তিগত ভাবে বা তিনি তো এখন প্রধানমন্ত্রীও তিনি, এবং তাকে সবাই সমীহ করেন, সবাই মানেন। আপনার কাছে কি মনে হয় যে এই এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আসলে কোনো প্ররোচনায় কি অলরেডি পড়ে গেছেন বলে মনে করেন? এটা কি আসলে কোনো অন্য কোনো প্লট কিনা? বিএনপির ব্যাখ্যা করা উচিত এবং আপনাদের সাংবাদিকদেরকে জিজ্ঞেস করা উচিত। এটা দলের মহাসচিব তারেক সাহেবকে, সে তো কথা বলে মিডিয়ায়, জিজ্ঞেস করা উচিত যে এই সিদ্ধান্তটা কিভাবে হলো, অথবা আপনাদের খুঁজে বের করা উচিত। তবে সিদ্ধান্তটা যে একটা রং মেসেজ চলে গেছে ডে অনে, কেবল মানে হানিমুন পিরিয়ড শুরু হয়েছে। তো আসলে এই সরকার হানিমুন পিরিয়ডের কিছু নাই, এত বেশি কাজ জমে আছে, তাদের হানিমুন না করলে ভালো, ডে অন থেকেই অ্যাকশনে যাওয়া উচিত। তো এটা নিশ্চয়ই ব্যারিস্টার ওমর ফারুক যেটা বলছে তার কথার সাথে আমি একমত হয়ে বলছি, এটা অবশ্যই একটা রং মেসেজ যাবে। এবং এটা তো সত্য, আওয়ামী লীগের পতন না হলে তাহলে তো এই যে বিএনপি নেতাকর্মী যারা জেলে ছিল সাফারিং, 29-এ আবার দেখতে হবে আরেকটা পাতানো নির্বাচন। তো এইটাকে শুরুতেই এখান থেকে ইউটার্ন বা এখানের এইটা বিপক্ষে চলে যাওয়া, নিশ্চয়ই এটা মানুষ সমালোচনা করবে, এটা মানুষ ভালো চোখে দেখবে না, এটার সাথে আরো অনেক কিছু মিলাবে। আর এই সাথে আপনি ইন্ডিয়ার সম্পর্কের কথা বললেন, আমি মনে করি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সম্পর্ক, শেখ হাসিনার অবস্থান, আওয়ামী লীগের অবস্থান, আওয়ামী লীগের অলরেডি চতুর্দিকে তাদের অফিসগুলিতে খোলা শুরু করেছে এবং তাদের নেতাকর্মীদের অবস্থান করতে যাওয়া সেখানে। জি, ইন্ডিয়া ওয়াজ ভেরি কুইক, খুব তাড়াতাড়ি ইন্ডিয়া দাওয়াত দিয়েছে এই সরকারকে। সো ইন্ডিয়া আগেও আওয়ামী লীগ সরকারকে ইন্ডিয়া এবং চায়নার ভিতরে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনগুলোকে রিকগনাইজ করার জন্য কম্পিটিশন লেগেছে। তো এখনো এটাও ইন্ডিয়া খুব কুইকলি দাওয়াত করছে। এখান থেকেই অনেক কিছু অ্যাসেস করা যায়। এক হলো যে ক্যাবিনেটে যারা আসছে তার 10-12 জন আছে ইন্ডিয়ার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, মানে খুবই মানে কঠিন সম্পর্ক। এদের অনেকে খুবই ইন্ডিয়া ফ্রেন্ডলি, তারা নিজেরা স্বীকার করে তারা ইন্ডিয়া ফ্রেন্ডলি, তাহলে ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক হবে। এখন ইন্ডিয়া যদি যায় সেখানে ইনভেরিয়েবলি ইন্ডিয়ান সরকার হয়তো সামনে না পিছনে হলেও এই অনুরোধ ডেফিনেটলি করবে যে কিভাবে আওয়ামী লীগকে রিহেবিলিট করা যায়। তাহলে আজকে জুলাই সনদে আপনি স্বাক্ষর করলেন, আপনি সংস্কার কমিশন করলেন, কিন্তু আপনি ডে অনে সেখান থেকে ঘুরে দাঁড়ালেন। তারপর যদি আপনি কুইক ইন্ডিয়া যান এবং আওয়ামী লীগের অফিস অলরেডি খোলা শুরু হয়ে গেছে, আবার সেটার উপর হামলাও হয়েছে, তাহলে কিন্তু মানুষের ভিতরে এই ধারণা সৃষ্টি হয়ে যাবে যে এটা কোথাও থেকে হয়তো কারো কারো মানে কারো পেনিট্রেশন থাকতে পারে, কারো এখানে থাকতে পারে, কারো অ্যাডভাইস থাকতে পারে। তো ওইটা ইভেনচুয়ালি বিএনপি কে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন, এখানে অনেকে আবার কিছু সন্দেহ করছেন। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি সন্দেহ করবে যে খলিলের পদত্যাগ চেয়েছিল, সেই খলিল কি তারা মন্ত্রী বানালো, এটা কার বুদ্ধিতে, এইটাও আপনাদের খুঁজে বাই করা দরকার, মানে কিভাবে সে মন্ত্রিসভায় আসলো। হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্ক জানাতে আমার পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। সো এগুলো কোশ্চেন আসবে যে ওই সোশ্যাল মিডিয়ায় যেটা ঘুরে দাঁড়াচ্ছে যে মানে ইন্ডিয়ার সাথে যে অতি সম্পর্ক, যেটা বিএনপির মূল পলিসি নয়। তো এই ইন্ডিয়ার সাথে যে 3টি বা শর্ত, এটা সত্যবিধ আমরা জানি না, এটাও একটা অনুসন্দেশ রিপোর্ট হওয়া উচিত যে তারেক সাহেবের ওই কথাটা সামনে চলে আসবে যে আবার নিজের ইচ্ছে আমি দেশে আসতে পারি, একক নিয়ন্ত্রণে নাই। তারপর এইগুলো আসবে, এই জুলাই সনদের বিপক্ষে দাঁড়ানো, আবার সবগুলো মিলে যাচ্ছে। এটা যত দিন যাবে তত আমাদের সামনে আরো পরিষ্কার হবে। তবে এটা মারাত্মক ভুল হবে যদি জন আকাঙ্ক্ষা থেকে সরে যায়, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে সরে যায়, তাহলে সে মারাত্মক ভুল হবে বিএনপির জন্য। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা আছেন আমাদের এখানে, জনাব মাহমুদুর রহমান হারিস। জনাব হারিস, আসলে কি ভালো সিদ্ধান্ত হলো যে জুলাই আপনাদেরকে ক্ষমতা এনেছে, আজকে আপনারা দেশ শাসনের ভার নিয়েছেন, সেখানে প্রথম দিনেই জুলাইকে অনেকটাই অ্যাভয়েড করা, ইগনোর করার সামিল কিনা? আসলে জুলাইটা সৃষ্টি হয়েছে 17 বছরের পরীক্ষার পরে, বাট জুলাই আমাদের সবার সম্মানের জায়গা, সম্মানের দিন, সম্মানের সবাই। জুলাইকে তো স্যালুট আমরা সবাই করি, জুলাই নিয়ে কোনো বিতর্ক হওয়ার কথা না, কিন্তু আমাদের কিন্তু সময় দিতে হবে এর জন্য। আমাদের তারেক রহমান সাহেব জুলাই সময় তো দিবেই, এই যে যারা আলোচনা করতে যারা বলছে সময় দিব, কিন্তু প্রশ্ন হলো যে আজকে 2টি শপথ নেওয়ার কথা ছিল, একটি জুলাই শপথ আর একটি হলো সরকারের শপথ, মন্ত্রী পরিষদ বা এমপি শপথ। আপনার দল বা বিএনপি এমপি মন্ত্রী হওয়ার শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু জুলাই শপথ নেননি। কিন্তু জুলাই সনদ আর আগের সংবিধান সাংঘর্ষিক করার দরকার নাই তো। এখন আগে তো আমাকে সংবিধানটাকে ঠিক রাখে, সংস্কারগুলোকে সংবিধানের স্থান দিয়ে
আইনের মধ্য দিয়ে আপনি এদের আপনি সরকারকে কি সমর্থন করবেন করে আপনার আপনি কি আগে করবেন সরকার কি হবে? আপনি কি করবেন না করবেন এটি কিন্তু অলরেডি 70% মানুষ কিন্তু তাদের ম্যান্ডেট দিয়েছে, তাদের সমর্থন দিয়েছে, এবং আগামী এই সরকার গঠনের পর কিভাবে সরকার চলবে, কিভাবে সবকিছু চলবে, এটির জন্য গণভোটের মাধ্যমে কিন্তু মানুষ বলে দিয়েছে যে ঠিক আছে। ইনস্ট্রাকশন, হ্যাঁ। এটাকে ফলো করতে হবে, এবং এটাকে ফলো করার প্রথম ধাপটাই তো আপনারা ফেল করলেন। আমাদের তো সেটা আইনের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। জনগণকে স্যালুট আমরা জানাই, জনগণের ম্যান্ডেটের mandate কি বড় আমরা আইন দিচ্ছি। আছে? মানুষের না, ম্যান্ডেট না, 70 জনগণ মানুষের mandate তো আমরা- ভোটে আপনি মন্ত্রী এমপি হলেন, আপনার সরকার হলো, তারাই তো বলেছে আপনাকে কি করবেন না করবেন। হ্যাঁ, জনগণের ম্যান্ডেটকে আমরা স্যালুট জানাচ্ছি, কিন্তু আমাদের আইনের মাধ্যমে তো নিয়ে আসতে হবে। এটা তো সংস্কারটাও আইনের মধ্যে নিয়ে আসতে হবে। আজকে সংবিধানের এই হ্যাঁ আর না, আচ্ছা, জনগণকে এখন আপনারা করতে কোন হবে। আইনের মাধ্যমে এখন মন্ত্রী এমপি হয়ে সরকার হয়েছেন বলেন? সংবিধান অনুযায়ী হয়েছে, সংবিধানের অনুযায়ী মানুষের হয়েছে। ভোটের মাধ্যমে, রাইট? মানুষের ভোটের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আজকে সরকার ভোটে, জনগণের আপনাদের ভোটে কোনো আইন আপনাদেরকে বর্তমানে কোনো আইন আপনাদেরকে সংসদে নিয়েছে নাকি মানুষের ভোট সংসদে ভোটে নিয়েছে? ভোটে নিয়ে আসছে, আমরা ভোটে আমাদের নিয়ে আসছে এখানে, কিন্তু আমাদের নিয়ে আসা অর্থ আমাদের ভোটের চেয়েও বড় আইন কিছু হতে পারে? মানুষের ভোট মানে না, তো না, না। সবকিছু। ঠিক আছে, এখানে কিন্তু ভোটে আমরা আসছি। সবকিছুর আইন এখন মানুষের ভোটের মাধ্যমে আপনি সংসদে গিয়ে আইন বানাবেন আপনি। তার মানে কি মানুষ mandate দিয়েছে আপনাকে আইন বানানোর জন্য। আইনের মাধ্যমে আমরা সবাই চলছে ঠিকই, কিন্তু মানুষের যে এই আইন বানানোর জন্য মানে আপনার ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠাচ্ছে, তার মানে সকল ক্ষমতার উৎসই তো ভোট। সেই ভোটের মাধ্যমে তাকে বলা হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, সকল ক্ষমতা উৎস ভোট, সেই ভোটে বিএনপি ক্ষমতায় আসছে। বিএনপির এখন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই জুলাই সনদটাকে সঠিকভাবে পালন করার জন্য কিছু সংশোধনী নিয়ে এই সংবিধানের সংযুক্ত করতে হবে, পার্লামেন্টে নিয়ে আসতে হবে। এটা পার্লামেন্টে আগে তো সনদ না, সনদটাকে পার্লামেন্টে ঢুকাই দিয়ে সংবিধান নিয়ে আসতো। কিন্তু আমাদের ব্যারিস্টার ভাই আছেন এখানে, সারার ভাই ওনারা অনেক ভালো বলছেন, আইনের কথা বলছেন। আমি আইনের লোক না, কিন্তু আমাদের রাজনীতি বুঝি জনগণের বাইরে তো আমরা না আসলে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে, নিশ্চিত থাকেন। ইনশাল্লাহ জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে। টেক টাইম, একটু সময় দিতে হবে এর জন্য। সংবিধান, সনদ, জুলাই সনদ, এইগুলো সবকিছু জটলা পাকানোর কোন সুযোগ এখন নেওয়া ঠিক হবে না, কারোই না। জুলাই সনদটাকে বিতর্কিত নিয়ে যাওয়া কোনো ঠিক হচ্ছে না, কারণ আমাদের এই হা না ভোট আগের মতো হানা ভোট না। এটা এই হা এবং না, এই চারটা কোশ্চেন ছিল। জনগণ তো এখনই বুঝলো না হা কোনটা না কোনটা। আমি অনেকে তো বুঝতে পারবে না, জনগণ তো আর জানেই না। আর হার মধ্যে কিছু আমাদের যৌক্তিক আছে, আমাদের নোট অফ ডিসেন্টও আছে। এইগুলো পরিষ্কার করে সংবিধানের আলোকে পার্লামেন্টে আলোচনা সাপেক্ষে সরকারি দল বিরোধী দল সবাই মিলিত ভাবে এই সনদটাকে স্যালুট জানাবে, অক্ষরে অক্ষরে স্যালুট জানাবে। আমরা বিএনপি প্রথম থেকেই জুলাইকে আমরা স্যালুট জানাই আসছি। জুলাই তো আমাদের রক্তের দামের মূল্য, এটা রক্ত জয় তৈরি হয়েছে, ওটা এটা অবমূল্যায়ন করার সুযোগই নাই, কারোই নাই। বিএনপি না, কারোই নাই। জুলাইকে স্যালুট জানাই আমরা জানাবো। কিন্তু এই স্বাক্ষর নিয়ে যে কথা বলা হচ্ছে এটা ঠিক না, এই জন্য যে এক সময় আছে, এটাকে সংবিধানের রূপ নিয়ে নিতে হবে আগে। আমি কিন্তু আইনের কথা বলতে পারবো না, ব্যারিস্টার ভাই ভালো বলছে এই কথাগুলো, আমি বলতে পারবো না। তবে আপনাকে পার্লামেন্টে এসে থাকেন আপনি, যাতে ভবিষ্যতে এটাকে নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না, আইনের জটিলতা সৃষ্টি না হয় যেন। এই জন্য জুলাই সনদটাকে লিগালাইজ করার জন্য, সংবিধানকে লিগালাইজ করার জন্য পার্লামেন্টের মধ্য দিয়ে এটাকে বাস্তবায়ন রূপ নেবে। অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন হবে এখানে, কিন্তু যাতে কোনো জটিলতা না হয় ভবিষ্যতে। কারণ একটা জটিলতার মধ্য দিয়ে আমাদের আপনি দেখেন 5 তারিখে জটিলতা হয়েছিল বিদায় এই কে শপথ করাবে, রাষ্ট্রপতি না বিচারপতি, এই নিয়ে একটা সময় কাপড় হয়েছে, সেখানে জটিলতা সৃষ্টি হচ্ছিল। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না এটারও সৃষ্টি হয়েছিল। আজকে দাঁড়ায় গেছে সেই জায়গাতেই যে আমাদের জুলাই সনদ, সংবিধান এই 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 একে অপরের মুখোমুখি দাঁড় করার সুযোগ নাই। জুলাই সনদের মূল্য অনেক, আমার সংবিধানের মূল্য অনেক। আপনারা মনে করছেন, আপনি বলছেন যে অবশ্যই জুলাইয়ের চেতনা বলুন, জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে প্রত্যাশা, জুলাইয়ের যে দাবিগুলো, এগুলিকে অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। তবে সেটিকে আইন এবং সংবিধান এবং পার্লামেন্টকে সামনে রেখেই এগুলিকে প্রতিপালন করবে বলে আপনি আপনি আশ্বাস দিচ্ছেন আমাদেরকে। আপনি বিশ্বাস করেন আপনার দর্শক, প্রিয় দর্শক, হ্যাঁ, জুলাই ধারণা করে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার দল আসলে ভারতের সাথে যে সম্পর্ক কথা শুনছি, ভারতের সাথে আসলে কি আপনারা জানেন যে জুলাইয়ের প্রধান শত্রু ছিল ভারত, এবং ভারতের কারণে জুলাই হয়েছে, এটা কোনোভাবেই আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভারত চেয়েছিল বলে শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতা ছিল, এবং এই ভারতের কারণেই বাংলাদেশে 1,000 মানুষ প্রাণ দিয়েছে। সেই ভারত এখন আবারও আপনার দলের সাথে বা আপনার সরকারের সাথে মিলেমিশে কাজ করতে চাচ্ছে। এখন এখানে ডেফিনেটলি প্রতিবেশিতার কখনো চেঞ্জ করা যাবে না, কিন্তু জনগণের প্রত্যাশা, জনগণের স্বার্থকে কতটা শতভাগ ঠিক রেখে আপনার সরকার ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে পারবে? আমাদের নেতা যারা তারেক রহমান ইতিমধ্যে বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করে আমরা বিদেশ সম্পর্ক রাখবো। সকল দেশে আমাদের বন্ধু দেশ হবে, কোন দেশের সঙ্গে মাথা নত করে সম্পর্ক রাখবো না। জিয়াউর রহমান সেই কথাটাই, আমরা 1 ইঞ্চি মাটি 1 ইঞ্চি জায়গা ছাড় দেবো না। আমাদের আজকের ভাষণের কথা হলো যে জনগণকে স্বার্থ রক্ষার জন্য যা যা করা দরকার সেই করবে,
বিএনপি সরকার। ভারত প্রতিবেশী রাষ্ট্র, তার সঙ্গে অতি মাখামাখির কিছু নাই, মাথা নত করার কিছু নাই, অতি বন্ধুত্বর কিছু নাই। অন্য অন্য সব দেশ আছে, সব দেশের সঙ্গে সম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে, ঠিক এখানেও তাই থাকবে। ভারতও আমরা আশা করি ভারতও আগের চেয়ে চেঞ্জ হয়ে গেছেন আশা করি, কারণ 5 তারিখের আগে এক রূপ ছিল, 5 থেকে 8-9 মাস এক রূপ ছিল।